দর্শক সবাইকে আমন্ত্রণ দেশ টিভি স্পোর্টস আওয়ারে আপনাদের সঙ্গে পুরো আয়োজন জুড়ে আছে আমি তামিমুর রহমান তন্ময়। শুরুতে জানাবো বিপিএল এর খবর। সিলেট পর্বে বিপিএল এর দিনের প্রথম ম্যাচে আজ আসরের প্রথম হার নিয়ে মাঠ ছেড়েছে খুলনা টাইগার্স। দুর্বার রাজশাহীর কাছে 28 রানে হেরে মাঠ ছেড়েছে মেহেদী হাসান মিরাজের দল। শুরুতে ব্যাট করতে নেমে 8 উইকেটের স্কোরবোর্ডে 178 রান তোলে দুর্বার রাজশাহী। জবাব দিতে নেমে টপ অর্ডারের ব্যর্থতায় 150 রানেই গুটিয়ে যায় খুলনা টাইগার্স। বিস্তারিত ম্যাচ রিপোর্টে। বাংলাদেশ প্রিমিয়ার লিগে এবারের আসরে নিজেদের তৃতীয় ম্যাচে এসে প্রথম হারের মুখ দেখল খুলনা টাইগার্স। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার দিনের প্রথম ম্যাচে খুলনাকে 28 রানে হারিয়ে টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় জয় তুলে নিয়েছে দুর্বার রাজশাহী। 179 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় খুলনা। 26 রানের মধ্যে ফর্মে থাকা উইলিয়াম বসিস্টো ও অধিনায়ক মেহেদী হাসান মিরাজের উইকেট হারিয়ে বসে তারা। 4 নেমে খুলনার হয়ে প্রতিরোধ করেন আফিফ হোসেন। মোহাম্মদ নাইমের সঙ্গে 33 ও পরে মাহিদুল ইসলাম অঙ্কনের সঙ্গে ঝোড়ো 31 রানের দুটি জুটি করেন তিনি। তবে নাইম 24 ও আফিফ দলীয় সর্বোচ্চ 33 রানে স্পিনার সোহাগ গাজীর স্পিন জালে ধরা পড়লে জয়ের আশা ফিকে পড়ে যায় তাদের। শেষ দিকে ইমরুল কায়েস 17 ও নাসুম আহমেদের 18 রানের দুটি ইনিংস খেললেও চ্যালেঞ্জিং লক্ষ্য তারায় শেষ পর্যন্ত তার কাজে লাগেনি। 3 বল বাকি থাকতেই 150 রানে সব উইকেট হারিয়ে বসে দলটি। দুটি করে উইকেট নেন তাসকিন আহমেদ, সোহাগ গাজী ও বায়ার্ন বার্ল। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ইয়াসির আলী রাব্বির 25 বলে 41 ও বায়ার্ন বার্লের 29 বলে অপরাজিত 48 রানের দুই ঝোড়ো ইনিংসে নির্ধারিত 5 ওভারে 178 রান স্কোরবোর্ডে জমা করে রাজশাহী। খুলনার পক্ষে সর্বোচ্চ 2 উইকেট শিকার করেন স্পিনার নাসুম। এই জয়ের পরও পয়েন্ট টেবিলের 5এই থাকছে রাজশাহী। 5 ম্যাচে দলটির পয়েন্ট 4। অন্যদিকে 3 ম্যাচ থেকে রাজশাহীর সমান পয়েন্ট নিয়েও নেট রান রেটে এগিয়ে থাকায় টেবিলের 4 নম্বরে অবস্থান খুলনার। রাফিউল ইসলাম রাতুল, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। বিপিএল এর ম্যাচে আচরণবিধি ভঙ্গের দায়ে শাস্তি পেয়েছেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল খান। রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচ শেষে অ্যালেক্স হেলসের দিকে তেড়ে গিয়ে আচরণবিধির লেভেল 1 পর্যায়ের ধারা ভঙ্গ করেন তামিম। আর্থিক জরিমানা না হলেও এই ওপেনারের নামের পাশে যুক্ত হয়েছে এক ডিমেরিট পয়েন্ট। বিস্তারিত তাসবিহ শরণের রিপোর্টে। ক্রিকেটকে বলা হয় ভদ্রলোকের খেলা, একথা যেন প্রায় ভুলে যান ক্রিকেটাররা। এই যেমন গতকাল তা বেমালুম ভুলে গেলেন ফরচুন বরিশালের তামিম ইকবাল ও রংপুর রাইডার্সের অ্যালেক্স হেলস। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রংপুর ও বরিশালের রুদ্ধশ্বাস ম্যাচ শেষে মাঠের পরিবেশ হয়ে ওঠে উত্তপ্ত। রংপুরের নাটকীয় জয়ের পর দুই দলের খেলোয়াড়রা সৌহার্দ্য বিনিময় করছিলেন। ঠিক তখনই তামিম ইকবালকে দেখা যায় রাগান্বিত অবস্থায় অ্যালেক্স হেলসকে কিছু বলতে, এমনকি হেলসের দিকে তেড়ে যাওয়ার চেষ্টাও করেন এই অভিজ্ঞ ক্রিকেটার। পরিবেশ এতটাই উত্তপ্ত ছিল যে তাদের থামাতে রংপুর রাইডার্সের টিম ডিরেক্টরের পাশাপাশি সোহান শেখ মেহেদীকেও এগিয়ে আসতে হয়। বরিশাল রংপুরের হাই ভোল্টেজ লড়াইয়ে অনফিল্ড আম্পায়ার আলী আরমান ও আসিফ ইয়াকুব ম্যাচ শেষে অভিযোগ করেন ম্যাচ রেফারির কাছে। ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ রাহুল জানান, আম্পায়ারদের প্রতিবেদন ও প্রমাণের ভিত্তিতে তামিমের বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ম্যাচ রেফারি বলেন, তামিম আচরণ বিধির 2.6 ধারায় আপত্তিকর ও অশালীন আচরণ করেছেন। বরিশাল অধিনায়ককে তা একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে, যা তার প্রোফাইলে যোগ হবে। সেই সাথে তাকে সতর্কও করা হয়েছে। তবে তামিম অভিযোগ স্বীকার করে নেওয়ায় কোনো শুনানির প্রয়োজন নেই। সেই সাথে জরিমানা হিসেবে কোনো টাকার অঙ্কও গুনতে হচ্ছে না এই বাহাতি ওপেনারকে। ম্যাচ শেষে দুজন অবশ্য দুজনের পক্ষে সাফাই গিয়েছেন। হেলস জানান, অতীতের কিছু তিক্ত ঘটনা সম্পর্কে তাকে খোঁচা দেন তামিম। এমন বাজে আচরণের প্রতিক্রিয়া দেখিয়েছিলেন তিনি। এরপর তামিমও এক গণমাধ্যমকে বলেছেন, জুনিয়র এক ক্রিকেটারকে বারবার অ্যাবিউজ করায় হেলসের উপর চটে যান তিনি। তাসবিহ শরণ, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। নতুন মোড়কের বিপিএল এর ঢাকা ক্যাপিটালসকে নিয়ে বড় স্বপ্ন ছিল ক্রিকেট ভক্তদের মনে। ঢালিউড কিং শাকিব খান মালিকানা নেওয়ার পর দলটিকে নিয়ে আগ্রহ আরও বাড়ে মানুষের। তবে মাঠের খেলায় একের পর এক হতাশ করে চলেছে দলটি। এখনো পর্যন্ত 5 ম্যাচ খেলে একবারও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি ঢাকার ফ্র্যাঞ্চাইজিটি। ঢাকার টানা 5 হারের 5 কারণ খুঁজে দেখার চেষ্টা করেছে দেশ টিভির স্পোর্টস ডেস্ক।
জয়ের দেখা নেই টানা 16 ম্যাচ। অবিশ্বাস্য হলেও সত্যি বিপিএলের এবারের আসরের 5 হার সহ টানা 16 ম্যাচ হেরেছে ঢাকার ফ্র্যাঞ্চাইজিটি। নাম বদল, মালিকানা বদল হলেও ক্রিকেটের ভাগ্য দেবতা আর মুখ তুলে তাকায়নি তাদের দিকে। আর এই সবগুলো হারের সাক্ষী ঢাকার কোচ খালেদ মাহমুদ সুজন। অর্থাৎ হারতে হারতে হারের 16 কলায় পূর্ণ হয়েছে তার। অবশ্য ঢাকার টানা 5 হারের সবচেয়ে বড় কারণ টপ অর্ডারের ব্যর্থতা। প্রথম ম্যাচে ত্রিশোর্ধ্ব ইনিংস খেলে ভালো কিছুর ইঙ্গিত দিয়েছিলেন ঢাকার 2 ওপেনার তানজিদ তামিম এবং লিটন দাস। পরে আরও 2 ম্যাচে দুজন ওপেন করলেও ছিলেন পুরোপুরি ব্যর্থ। লিটন তো 2 অঙ্কের ঘরেই আর যেতেই পারেননি। ওপেনারদের এমন ব্যর্থতায় চতুর্থ ম্যাচে এসে ওপেনিং জুটি বদলে ফেলে ঢাকা। এই ম্যাচে জেসন রয় ঢাকা শিবিরে যোগ দেওয়ার ভালো কিছুর প্রত্যাশা ছিল তাদের, তবে ভাগ্য বদল হয়নি এবারও। এই ম্যাচে রয়ের সঙ্গে ওপেন করতে নামেন হাবিবুর রহমান সোহান, তবে কেউই পারেননি ইনিংস লম্বা করতে। এই ম্যাচে প্রথমবারের মতো 3 এবং 4 নম্বর পজিশনে ব্যাট করতে নামেন তানজিদ ও লিটন। তানজিদ 2 অঙ্কে যেতে পারলেও লিটন আউট হন 9 রান করেই। বৃহস্পতিবার জেসন রয়ের সঙ্গে ওপেনিংয়ে নামানো হয় তানজিদকে। রয় 1 রান করে ফিরলেও তানজিদ তুলে নেন এবারের বিপিএলের প্রথম 50, যা 5 ম্যাচে ঢাকার কোন ওপেনারের প্রথম অর্ধশতক। এতেই বোঝা যাচ্ছে কতটা দুর্দশার মধ্যে দিয়ে যাচ্ছে ঢাকা টপ অর্ডার। দলে ভালো মানের বিদেশি ক্রিকেটার না থাকায় বেশ ভুগতে হচ্ছে ঢাকাকে। সাউথ আফ্রিকার অখ্যাত ব্যাটার স্টিফেন স্ক্যানাজিকে শুরু থেকেই খেলাচ্ছে ঢাকা, তবে বলার মতো কিছুই দেখাতে পারেননি তিনি। উল্টো বাজে স্ট্রাইক রেটের কারণে হয়েছেন সমালোচিত। জেসন রয়ের মতো তারকা ঢাকা শিবিরে যোগ দিয়ে আশা সঞ্চার করলেও এখনো পর্যন্ত ব্যর্থতার পাল্লাটাই ভারী তার। ঢাকার অধিনায়ক থিসারা পেরেরাই দলের সবচাইতে বড় বিদেশি তারকা বলা যায়। নিজের সেরা সময়ে পেরিয়ে এলেও এখনো ব্যাট হাতে ঝড় তুলছেন নিয়মিত। এর বাইরে আমির হামজা, চতুরঙ্গ ডি সিলভাদের কোনো মতে দলের বিদেশি কোটা পূরণ করছে ঢাকা ক্যাপিটালস। ব্যাটিংয়ে শক্তি বাড়াতে গিয়ে কি বড় ভুল করে ফেলেছে ঢাকা? কি এমন প্রশ্ন তুললে অবাক হওয়ার কিছু নেই। শুরু থেকেই দলে 4 অলরাউন্ডার নিয়ে মাঠে নেমেছে তারা। সেই হিসেবে প্রতি ম্যাচেই সলিড ব্যাটার খেলেছে সাকুল্যে 5 জন। থিসেরা পেরেরা, চতুরঙ্গ ডি সিলভা, শিবম রঞ্জিনী, ফারমানুল্লাহ, আমির হামজা, আলাউদ্দিন বাবুদের মতো এক ঝাঁক অলরাউন্ডারকে ঘুরিয়ে ফিরিয়ে মাঠে নামিয়েছে ঢাকা, তবে কেউই পারেনি নামের প্রতি তাদের সুবিচার করতে। ঢাকার ক্রমাগত হারের পেছনে চতুর্থ কারণ বলা যায় স্থানীয় ক্রিকেটারদের বাজে ফর্ম। লিটন, তানজিদ, হাবিবুরদের কথা তো আগেই বলা হয়েছে। পাশাপাশি অভিজ্ঞ আলাউদ্দিন বাবু, মুস্তাফিজুর রহমান, মুকিদুলরা পারছেন না জ্বলে উঠতে। ঢাকার সামগ্রিক দুর্দশার পেছনে সবচেয়ে বড় কারণ ছন্ন ছাড়া বোলিং। একমাত্র মুস্তাফিজুর ছাড়া তারকা বোলার নেই কেউই, তবে তিনিও পারছেন না ঢাকাকে জয় এনে দিতে। ঢাকায় নেই বিদেশি কোনো তারকা বোলারও। আমির হামজা, থিসারা পেরেরা, চতুরঙ্গ ডি সিলভাদের নিয়ে বোলিং কোটা পূরণ করা গেলেও তা প্রতিপক্ষকে হারানোর জন্য যথেষ্ট প্রমাণিত হয়নি, অন্তত মাঠের খেলায়। ঢাকার হাতে খুব বেশি বিকল্প ক্রিকেটারও নেই যারা মাঠে নেমেই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারবেন। তবে দলের 4 অলরাউন্ডার না খেলিয়ে ব্যাটার এবং বোলারদের সমন্বয় করে দেখতে পারে ঢাকার টিম ম্যানেজমেন্ট। হাঁটতে হাঁটতে দেয়ালে পিঠ ঠেকেছে, তবে পরের ম্যাচে সবকিছুকে পেছনে ফেলে ব্যাটে বলে ঝলক দেখিয়ে জয় নিয়ে মাঠ ছাড়বে টিম ঢাকা, এমনটাই প্রত্যাশা ঢাকা ক্যাপিটাল ভক্তদের। তামিমুর রহমান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। 3 ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে কাল মাঠে নামবে শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড। অকল্যান্ডের ইডেন পার্কে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর 7টায়। টি-20 সিরিজের প্রথম 2 ম্যাচে নিউজিল্যান্ড জেতার পর সিরিজ হাতছাড়া হবার পরে শেষ ম্যাচটাতে জিতেছিল শ্রীলঙ্কা। ওয়ানডে সিরিজেও শ্রীলঙ্কা চাইবে সেই একটা জয় যেটা সাহায্য করবে তাদের হোয়াইট ওয়াশ এড়াতে। প্রথম ওয়ানডে জয়ের পর সিরিজের দ্বিতীয় ওয়ানডে বৃষ্টির কারণে 37 ওভারে নেমে এসেছিল। 113 রানের লঙ্কানদের বিশাল ব্যবধানে হারের পর একমাত্র প্রাপ্তি অফ স্পিনার মহিশ থিকসানার হ্যাট্রিক, যা ছিল শ্রীলঙ্কার ওয়ানডে ইতিহাসে লঙ্কানদের 10ম হ্যাট্রিক আর 2018 সালের পর প্রথম। আর নিউজিল্যান্ডের মাটিতে 1994 সালে ভারতের বিপক্ষে নেপিয়ারে ড্যানি মরিসনের পর এই প্রথম ওয়ানডে কোনো হ্যাট্রিক ছিল সেটি। এবারে জানাবো দেশের ফুটবলের খবর। রহমতগঞ্জকে উড়িয়ে দিয়ে মোহামেডান ধরে রেখেছে প্রিমিয়ার লিগের নিজেদের জয়রথ। আসরের 7ম রাউন্ডের ম্যাচে রহমতগঞ্জকে 3-1 গোলে উড়িয়ে দিয়ে টেবিলের শীর্ষস্থানটা আরও বেশি মজবুত করেছে মোহামেডান স্পোর্টিং। আর দিনের আর এক ম্যাচে ফর্টিস এফসির সঙ্গে 1-1 গোলে ড্র করেছে বাংলাদেশ পুলিশ। আর ঢাকা ওয়ান্ডারার্সকে 4-1 গোলে বিধ্বস্ত করে আবাহনীকে টপকে টেবিলের 3-এ উঠে এসেছে ব্রাদার্স ইউনিয়ন। বিস্তারিত ম্যাচ রিপোর্টে।
প্রিমিয়ার লিগের দুই শীর্ষ দলের হাই ভোল্টেজ ম্যাচ। রহমতগঞ্জ জিতলে ছুঁয়ে ফেলবে শীর্ষে থাকা মোহামেডানকে। ফেডারেশন কাপ থেকে ছিটকে পড়া সাদা কালোরা তার হতে দেয়নি। প্রিমিয়ার লিগে টানা 7 ম্যাচে শতভাগ জয় নিয়ে ছেড়েছে মাঠ। 3-1 গোলে রহমতগঞ্জকে হারিয়ে টেবিলের শীর্ষস্থানটা করেছে আরও মজবুত। শুক্রবার মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের স্টেডিয়ামে বিরতির ঠিক আগ মুহূর্তে মোহামেডান এগিয়ে যায় ম্যাচে। মেহেদী হাসান মিঠুর ক্রসে রাজু আহমেদ জিসান জোরালো শটে জড়িয়ে দেন বল। যোগ করা সময়ের শুরুর দিকে লিড পায় আলফাজ আহমেদের দল। খানিক বাদে রহমতগঞ্জ পেনাল্টি পায়, কিন্তু তা কাজে লাগাতে পারেনি। বিরতির পর খেলা আরও জমে ওঠে। 64 মিনিটে মোহামেডান বাড়ায় ব্যবধান। আরিফের ডান প্রান্তের ক্রসে দিয়াবাতে প্লেসিংয়ে স্কোরলাইন হয় 2-0। 4 মিনিট পর মোহামেডান তৃতীয় গোলের দেখা পায়। বক্সে ঢুকে ডান পায়ের জোরালো শটে জালকা পান ইমানুয়েল সানডে। ম্যাচ শেষের আগে রহমতগঞ্জ ম্যাচে ফেরার ইঙ্গিত দিয়েছিল, তবে বাকি সময়টুকু মোহামেডান লিড ধরে রেখেই জয় নিশ্চিত করে। এরই সঙ্গে ফেডারেশন কাপে হারের বদলাও নিয়ে নেয় দলটা। লিগে মোহামেডান 7 ম্যাচে সবকটিতে জিতে 21 পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে। সমান ম্যাচে রহমতগঞ্জ দ্বিতীয় হারে আগের 15 পয়েন্ট নিয়ে তাদের পরে অবস্থান করছে। এদিকে দিনের অন্য ম্যাচে গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়ন 4-1 গোলে হারিয়েছে ঢাকা ওয়ান্ডার্সকে। ময়মনসিংহের রফিক উদ্দিন ভুইয়া স্টেডিয়ামে পুলিশ এফসি ও ফর্টিসের মধ্যে 1-1 গোলে ড্র হয়। ব্রাদার্স ইউনিয়ন চতুর্থ জয়ে 14 পয়েন্টে তৃতীয় স্থানে উঠে এসেছে। ওয়ান্ডার্স 5 পয়েন্টে অষ্টম স্থানে, ফর্টিস ও পুলিশ সমান 7 পয়েন্ট নিয়ে যথাক্রমে 6 ও সপ্তম স্থানে জায়গা করে নিয়েছে। রাফিউল ইসলাম রাতুল, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। এবারে জানাবো দেশের বাইরের ফুটবলের খবর। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ। সেমিফাইনালে মায়োর্কাকে 3-0 গোলে সহজেই হারিয়েছে গ্যালাক্টিকোরা। রিয়ালের হয়ে বেলিংহ্যাম ও রদ্রিগো গোল পেয়েছেন, অপর গোলটি ছিল আত্মঘাতী। ফাইনালে রিয়ালের প্রতিপক্ষ চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। রিফাত আনজুম জানাচ্ছেন বিস্তারিত। স্প্যানিশ সুপার কাপে সেমিফাইনালে দুর্দান্ত ছন্দে থাকা রিয়াল মাদ্রিদ মাঠে নামে মায়োর্কার বিপক্ষে। শক্তির বিচারে পিছিয়ে থাকা মায়োর্কা পেরে ওঠেনি আনচেলত্তি বাহিনীর সাথে। সহজ জয়ে ফাইনালে ওঠে রিয়াল মাদ্রিদ। সৌদি আরবের জেদ্দার কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি মাঠে পুরো ম্যাচ জুড়েই বল দখল আর আক্রমণে আধিপত্য দেখায় রিয়াল মাদ্রিদ। গোল বরাবর রিয়ালের 11 শটের বিপরীতে মায়োর্কা একটি শটও দিতে পারেনি। ম্যাচের দ্বিতীয় মিনিটে প্রথম সুযোগ পায় রিয়াল। লুকাস ভাস্কেসের শট ফিরিয়ে দেন মায়োর্কা গোলরক্ষক ডোমিনিক গ্রাইফ। পরের মিনিটে রদ্রিগোর শটও ফিরিয়ে দেন তিনি। সপ্তম মিনিটে গোলরক্ষককে একা পেয়েও সুযোগ কাজে লাগাতে পারেননি কিলিয়ান এমবাপ্পে। 4 মিনিট পর আহেলিয়া চুমিনির শটও ঠেকিয়ে দেন গ্রাইফ। 15 মিনিটে আবারও দারুণ রিফ্লেক্সে রিয়ালকে হতাশ করেন গ্রাইফ। তবে 18 মিনিটে গোল হজম করতে বসেছিল রিয়াল। সের্গি দারদেরের ক্রসে ঠিকমতো হেড করতে পারেননি কাইল লারিন। 45 মিনিটে এমবাপ্পের ক্রসে দারুণ সুযোগ পান বেলিংহাম, কিন্তু ব্যর্থ হন। প্রথমার্ধ থাকে গোলশূন্য। বিরতির পর 63 মিনিটে সাফল্যে দেখা পায় রিয়াল। ভিনিসিয়াসের কাটব্যাকে রদ্রিগোর হেড পোস্টে লেগে ফিরলে এমবাপ্পের বুলেট গতির শট প্রতিহত করেন গ্রাইফ, কিন্তু বেলিংহামের শট আর আটকাতে পারেননি গোলরক্ষক। তরুণ মিডফিল্ডারের ঠান্ডা মাথায় গড়ানো শটে বল জালে জড়ায়। 76 মিনিটে ব্যবধান দ্বিগুণ করার চমৎকার সুযোগ হাতছাড়া করেন ভিনিসিয়াস। শট লক্ষ্যে রাখতে পারেননি তিনি। পরের মিনিটে রদ্রিগোর শট ঠেকিয়ে ব্যবধান বাড়াতে দেননি গ্রাইফ। যোগ করার সময় দ্বিতীয় মিনিটে নিজেদের ভুলেই সব আশা শেষ হয়ে যায় মায়োর্কার। প্রতিপক্ষের একটি দুর্বল শট আটকাতে গিয়ে নিজেদের জালেই পাঠিয়ে দেন ডিফেন্ডার ভালিয়ান্ত। 3 মিনিট পর ভাস্কেসের বাড়ানো ক্রস গোলমুখে দূরের পোস্টে পেয়ে প্রথম ছোঁয়ার শটে বল জালে পাঠান রদ্রিগো। দলকে ফাইনালে নেয়ার সঙ্গে গোল দিয়ে নিজের জন্মদিন উদযাপন করেন ব্রাজিলিয়ান ফরওয়ার্ড। রিফাত আনজুম, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক। সৌদি প্রো লিগে জয় পেয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর দল আল নাসর। আল আখদুদকে 3-1 গোলে হারিয়েছে তারা। বছরের প্রথম গোল পেয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো, আর এরই মধ্যে দিয়ে এক রেকর্ডে নাম লিখিয়েছেন এই পর্তুগিজ মহাতারকা।
রেকর্ড গড়াকে বহু আগে থেকেই রীতিমতো ডাল ভাত বানিয়ে ফেলেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। বয়স প্রায় 40 হলেও মাঠের খেলা দেখে বোঝার উপায় নেই। তরুণদের সঙ্গে পাল্লা দিয়ে গোলও করে চলেছেন নিয়মিত। বৃহস্পতিবার রাতে আল আহদুদের বিপক্ষে গোল করে আরও একটি বিরল রেকর্ড নিজের করে নিয়েছেন এই পর্তুগিজ তারকা। ম্যাচের 42 মিনিটে পেনাল্টি থেকে গোল করে টানা 24 বছর গোল করার অবিশ্বাস্য কীর্তিতে নাম লিখিয়েছেন রোনালদো। 2002 সালে স্পোর্টিং লিসবনের হয়ে পেশাদার ফুটবলে অভিষেক হয় এই ফরোয়ার্ডের। অভিষেক বছরেই পেয়েছিলেন গোলের দেখা। সেই যে শুরু, এরপর থেকে রোনালদো গোল করে চলেছেন প্রতি বছরই। রোনালদোর কথা আসলে যার নাম অবধারিতভাবে চলে আসে তিনি লিওনেল মেসি। তবে রোনালদোর এই রেকর্ড থেকে বেশ দূরেই আছেন মেসি। 2004 সালে অভিষেক হলেও মেসি পেশাদার ক্যারিয়ারে প্রথম গোলের দেখা পান 2005 সালে। সেই হিসাবে রোনালদোকে ছুঁতে মেসিকে 2028 সাল পর্যন্ত নিয়মিত গোল করে যেতে হবে। ততদিনে মেসির বয়স হয়ে যাবে 41। তবে তিনি এতদিন খেলে যাবেন কিনা সেটিও ভাবার বিষয়। রোনালদোর এমন রেকর্ডের দিনে শুরুটা অবশ্য ছিল ভুলে যাওয়ার মতোই। আল আওয়াল পার্কে ম্যাচের 6 মিনিটেই সাভিও গডউইনের গোলে পিছিয়ে পড়েছিল আল নাসের। এরপর একাধিক আক্রমণ করেও গোলের দেখা পাচ্ছিল না তারা। ম্যাচের 29 মিনিটে সাদিও মানের গোলে সমতায় ফেরে আল নাসের, আর 42 মিনিটে স্পট কিক থেকে রেকর্ড গড়া গোল করে দলকে লিড এনে দেন রোনালদো। বিরতির পর একাধিক সুযোগ নষ্ট করে আল নাসের ফরোয়ার্ডরা। 88 মিনিটে নিজের দ্বিতীয় গোল করে স্কোর লাইন 3-1 করেন সাদিও মানে। এই জয়ে 14 ম্যাচে 28 পয়েন্ট নিয়ে টেবিলের 3-এ রোনালদোর আল নাসের। জুবায়ের নূর, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে চুক্তি নবায়ন করেছেন দলটির ফুটবলার আমাদ দিয়ালো। নতুন চুক্তি অনুযায়ী 2030 সাল পর্যন্ত ক্লাবটির হয়ে খেলবেন এই 22 বছর বয়সী উইঙ্গার। 2021 সালে ইতালিয়ান ক্লাব আতালান্তা থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছিলেন এই আমাদ। চলতি মৌসুমের শেষে আগের চুক্তির মেয়াদ পূর্ণ হতো, তবে চুক্তির শর্ত অনুযায়ী মেয়াদ আরও 1 বছর বাড়ানোর সুযোগও ছিল। সাম্প্রতিক সময়ে দুর্দান্ত পারফরমেন্স করায় দিয়ালোকে দীর্ঘ সময় ধরে রাখার সিদ্ধান্ত নেয় ক্লাবটি। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে 27 ম্যাচে 6 গোল ও 7টি অ্যাসিস্ট করেছেন এই উইঙ্গার। গেল দিন চাঁপাইনবাবগঞ্জে হয়ে গেল ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা। জেলার নাচল উপজেলার ফতেপুর ইউনিয়নের বাউল মাঠে আয়োজন করা হয় এই আয়োজনের। উৎসবমুখর পরিবেশে কয়েক হাজার মানুষের উপস্থিতিতে জমে ওঠে এই আকর্ষণীয় প্রতিযোগিতা। চাঁপাইনবাবগঞ্জ থেকে সহকর্মী তারেক রহমানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন জুবায়ের নূর। ধান কাটার পর মাঠের প্রান্তর যেন এক টুকরো খেলার মাঠ। সেখানে ঘোড়ার খুরের টকবক টকবক শব্দে মুখরিত চারপাশ। তবে কোনো রাজ্যের কাজে নয়, টকবগিয়ে ঘোড়ার পাল ছুটে চলেছে ঐতিহ্যের ঘোড়দৌড় প্রতিযোগিতায়। ঘোড়দৌড় প্রতিযোগিতা উপলক্ষে আগের দিন থেকেই বরেন্দ্র অঞ্চলের অধিকাংশ বাড়িতে ভিড় জমান আত্মীয় স্বজনেরা। ঐতিহ্যের টানে দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন হাজার হাজার মানুষ। কেউ কেউ যানবাহনে, কেউ বা আবার পায়ে হেঁটে। শিশু থেকে বৃদ্ধ, স্কুলের শিক্ষার্থী থেকে পেশাজীবী সবাই মেতেছেন গ্রামীণ আনন্দে। এই ধরনের যে একটা উৎসব হবে আমরা কল্পনার বাইরে, এবং এত সুন্দর লাগছে আমাদের, যা মানে ভাষায় প্রকাশ করতে পারছি না। দেখেছি রাজারা অনেক সময় কথা এই খেলা নিয়ে অনেক এই ঘোড়া নিয়ে যুদ্ধ করতো, সেই ঘোড়ার যে ঐতিহ্য সেটি আমাদের গ্রাম অঞ্চলে দেখতে পাচ্ছি। আমি সকাল থেকে এসে খেলাধুলা দেখছি, আমি এখানে খাওয়া দাওয়া করেছি, সুন্দর চল লাগছে। এই কারণে খেলাধুলা আমরা পছন্দ করি, সব মেয়ে ছেলেপিলা নিয়ে সব দেশের জনগণ নিয়ে খেলাধুলা দেখছি। এ প্রতিযোগিতায় অংশ নিয়েছে 200টি ঘোড়া। ঘোড়াগুলো আনা হয়েছে রাজশাহী অঞ্চল সহ বিভিন্ন জায়গা থেকে। বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতা চলে সন্ধ্যা পর্যন্ত। প্রতিযোগিতার মধ্য দিয়ে উঠে আসে নতুন এক তারকা। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে কাজলি নামের মাত্র 8 বছরের এক শিশু। পুরস্কার হিসেবে কাজলির হাতে তুলে দেওয়া হয় একটি ছাগল। এছাড়াও অন্য প্রতিযোগীদের মাঝে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার তুলে দেন আয়োজকরা। আয়োজকরা জানান, ঐতিহ্যের এই প্রতিযোগিতা নতুন প্রজন্মের কাছে বাংলা সংস্কৃতি ও আনন্দ পৌঁছে দিচ্ছে। বর্তমান যুব সমাজকে রক্ষা করতে ও সব শ্রেণীর মানুষকে আনন্দ দিতে প্রতি বছর আয়োজন করা হবে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতার। এই খেলাটি গত বছর থেকে শুরু হয়েছে। গত বছর যে পরিমাণ দর্শক ছিল তার চাইতে অনেক বেশি দর্শক এবার হয়েছে। তা আমরা আশা করছি যে এই খেলাটি আমরা চালিয়ে যাব। আসলে মানুষকে আনন্দ দেওয়া। খেলাধুলা আমাদের হারিয়ে যাচ্ছে দিনে দিনে, এবং খেলাধুলা হারিয়ে যাওয়ার কারণে আমাদের ছেলেমেয়েরা অনেকে বিপদগামী হচ্ছে। তো খেলাধুলার মধ্যে যদি আমাদের ছেলেমেয়েরা থাকে
তাহলে তারা সঠিক পথে থাকবে বলে আমরা বিশ্বাস করি। ঘোড়দৌড় দেখতে আসেন বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরাও। তারা বলেছেন গ্রামীণ হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী খেলাগুলোর আয়োজন অব্যাহত রাখলে বিপদগামী হবে না তরুণ প্রজন্ম। আমাকে এসে অনেক ভালো লাগছে, সবার সাথে মজা করতে ভালো লাগছে, খেলাটা উপভোগ করতে। আমার এখনকার জেনারেশনের ছেলেপিলে অনেক মাদকে আসক্ত, ফোনে আসক্ত, আসক্তপূর্ণ জিনিসপত্র থেকে বের হয়ে যে একটা খেলাধুলার আয়োজন করেছে, সেজন্য বাউলবাসীকে আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। জুবাইর নূর, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। চায়ের দেশ মৌলভীবাজারে 800 দৌড়বিদ নিয়ে অনুষ্ঠিত হলো হাফ ম্যারাথন। কুয়াশার চাদর মোড়ানো ভোরের আলো ফোটার আগেই শহরের শ্রীমঙ্গল রোডের বেঙ্গল কনভেনশন হলের সামনে থেকে শুরু হয়েছিল এই হাফ ম্যারাথন। মৌলভীবাজার রানার্স ক্লাব আয়োজনে চতুর্থবারের মতো অংশ নেয় দেশের বিভিন্ন দৌড়বিদ। অন্যদিকে চট্টগ্রামেও চট্টলা রানার্সদের উদ্যোগে চতুর্থবারের মতো হয়েছে স্যাম বন্ড 10 কিলোমিটার মিনি ম্যারাথন। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন তাসবিহ শরণ। চায়ের দেশ মৌলভীবাজারে ভোরের কুয়াশা ভেদ করে দৌড়বিদদের পদচারণায় মুখরিত হলো শ্রীমঙ্গল। মৌলভীবাজার রানার্স ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হলো চতুর্থ হাফ ম্যারাথন। এবারের ম্যারাথনে দেশের বিভিন্ন জেলা থেকে অংশ নেন 18 থেকে 75 বছর বয়সী 800 দৌড়বিদ। শ্রীমঙ্গলের বেঙ্গল কনভেনশন হলের সামনে থেকে শুরু হওয়া এই ম্যারাথন অনুষ্ঠিত হয় দুটি ক্যাটাগরিতে, 21 কিলোমিটার ও 10 কিলোমিটার। শহরের শাহ মুস্তাফা সড়ক হয়ে দৌড়বিদরা অতিক্রম করেন মৌলভীবাজার সরকারি কলেজের পাশ দিয়ে সবুজে ঘেরা বর্ষিজোড়া ইকো পার্ক। এরপর তারা ছুটে চলেন দেওয়াছড়া চা বাগান ও প্রেমনগর চা বাগানের ভেতর দিয়ে। চা বাগানের মনোরম প্রকৃতি আর কুয়াশা মরানো সকালের সৌন্দর্য উপভোগ করতে করতে তারা দৌড় শেষ করেন এম সাইফুর রহমান স্টেডিয়ামে। ভালো লাগতেছে, মারের উপরে ওষুধ নাই, দৌড়ের উপরে ব্যায়াম নাই, 73 বছরে দৌড়চ্ছি, আনন্দ এবং আনন্দ। তোমরা সবাই দৌড়াবা, শরীর ঠিক থাকবে। দৌড়বিদদের অনেকেই জানিয়েছেন এমন একটি আয়োজন তাদের জন্য অনুপ্রেরণাদায়ক। আমার স্বাস্থ্যটা ভালো থাকে আর আমি খুবই এনজয় করি। মনের স্বাস্থ্য, শরীরের স্বাস্থ্য সবকিছু মিলে দৌড়াই। আর তার থেকে বেশি যে কারণ হচ্ছে আমি নেচার খুব ভালোবাসি। দৌড়াইতে আমার ভালো লাগে, আর দৌড়াইলে শরীর স্বাস্থ্য ভালো হয় তার জন্য, আর সব রান্নাদের সাথে আবার দেখা হয়, তাই এখানে আসা। আমি সকলকে বলবো আপনারা দৌড়ান, নিয়মিত দৌড়ান, আপনাদের মন ভালো থাকবে, শরীর ভালো থাকবে এবং আয়ু বৃদ্ধি হবে। দুই পাশে চা বাগান, কিছু জায়গায় বাঁশ বাগান, চারপাশে কুয়াশার চাদরে ঢাকা, খুব ভালো লেগেছে। আসলে রানের পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্যটা খুব উপভোগ করেছি। ম্যারাথনের এবারের মূল থিম ছিল জেলার হাওর অঞ্চল ও পরিবেশ রক্ষার প্রয়োজনীয়তা। বিশেষ করে বাইক কাবিলের পরিবেশগত গুরুত্বকে সামনে রেখে এবারের আয়োজন সাজানো হয়েছে। এবারের আমাদের থিম ছিল হাওর, মানে হচ্ছে আমাদের বাইকের বিল এবং হাকালুকির হাওর জানি আমরা মৌলভীবাজার জেলার। তাই আমরা এই মৌলভীবাজার জেলাকে, পর্যটন সমৃদ্ধ জেলাকে সবার কাছে তুলে ধরার জন্য এর হাওরকে এবার থিম করে আমরা এবার এই ম্যারাথনের আয়োজন করেছি। অন্যদিকে চট্টগ্রামের চট্টলা রানার্সের উদ্যোগে চতুর্থবারের মতো আয়োজিত হয়েছে স্যাম বন্ড 10 কিলোমিটার মিনি ম্যারাথন। শুক্রবার সকালে সিআরবি শিরিষতলা থেকে শুরু হয় এই মিনি ম্যারাথন। দৌড়বিদদের সংগঠন চট্টলা রানার্সের আয়োজকরা জানিয়েছেন দৌড় প্রতিযোগিতার মাধ্যমে শারীরিক ও মানসিক সুস্থতা সম্পর্কে জনগণকে উদ্বুদ্ধ করতেই তাদের এই আয়োজন। শুক্রবার সকাল 6:30টায় সিআরবি শিরিষতলা থেকে শুরু হয়ে লালখান বাজার টাইগার পাস হয়ে শিরিষতলা 4 বার প্রদক্ষিণ করেন রানার্সরা। 10 কিলোমিটার পথ দৌড়ে শেষ হয় এই মিনি ম্যারাথন। অনেকে আছে নিজে একাই হয়তো প্র্যাকটিস করেন, এরকম উৎসব মুখর পরিবেশে দৌড়ানো, অন্যের সাথে দৌড়ানো এবং ওই যে স্পোর্টসম্যানশিপ, এটাকে কিছুটা হলেও বাড়িয়ে তোলে। আমরা তো এমন একটা সময় বাস করছি, সবাই একই ধাঁচের একই মাপের হয়ে যাচ্ছে এবং নিজের মানে মাপটুকু হচ্ছে একদম বুঝে নিতে শিখে গেছি। এই মিনি ম্যারাথন প্রতিযোগিতায় বিভিন্ন বয়সী 6টি ক্যাটাগরিতে বাংলাদেশ ছাড়াও আরও 14টি দেশের 767 জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। এই প্রতিযোগিতায় প্রধান সহযোগী হিসেবে ছিলেন সামুদা কেমিক্যালের প্রতিষ্ঠান স্যাম বন্ড ও এভার কেয়ার হাসপাতাল। তাসবিহ শরণ, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। দর্শক, এ ছিল আজকে দেশ টিভি স্পোর্টস আওয়ারের সর্বশেষ। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে।